হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 এর ম্যাথ প্রবলেম সোর্স অ্যান্ড কোয়ালিটি অফ ইরিগেশনের ম্যাথে। আমরা এখানে দেখব যে বিভিন্ন ধরনের টাইপ বা প্যাটার্নের উপর ম্যাথ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে গিয়ে কিভাবে হচ্ছে গিয়ে একটা ইরিগেশন ওয়াটারকে ক্লাসিফাই করা যায় বেসড অন সোডিয়াম হ্যাজার্ডস, বা কোনো ইরিগেশন চ্যানেলের থেকে যখন আমরা ওয়াটারটা কালেক্ট করি, সেই ইরিগেশন ওয়াটারটা যদি হচ্ছে গিয়ে সোডিয়াম কন্টামিনেটেড হয় বা তার মধ্যে যদি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম থাকে, তখন সেই ধরনের ওয়াটারটাকে আমরা সোডিয়ামের উপর বেস করে কিভাবে ক্লাসিফাই করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। আমরা কিন্তু অলরেডি থিওরিতেও দেখেছিলাম যে সোডিয়াম হ্যাজার্ডের উপর বেস করে ওইখানে দুটো টেবিল দেওয়া ছিল, যে রেঞ্জের উপর ভিত্তি করে আমার সোডিয়ামের পার্সেন্টেজ বা সোডিয়ামের ভ্যালুর উপর বেস করে ওয়াটারকে বিভিন্ন ক্লাসিফিকেশনে ভাগ করা যায়। সো এখানে আমরা তার একটা ম্যাথ দিয়ে এটার চেষ্টা করব সলভ করার বা ফাইন্ড আউট করার। স্যাম্পল অফ টু টাইপস অফ ইরিগেশন ওয়াটার, দুই ধরনের ইরিগেশন ওয়াটারের স্যাম্পল আছে। ফার্স্ট স্যাম্পল হচ্ছে গিয়ে টাইপ সোডিয়াম 20 মিলিগ্রাম পার লিটার, 20 ml পার লিটার, ক্যালসিয়াম হচ্ছে গিয়ে 6 ml পার লিটার, ম্যাগনেসিয়াম হচ্ছে গিয়ে 10 ml পার লিটার। সেকেন্ড টাইপে আছে সোডিয়াম 15, ক্যালসিয়াম হচ্ছে 9, ম্যাগনেসিয়াম হচ্ছে 8। ক্লাসিফাই দ্য ইরিগেশন ওয়াটার বেসড অন সোডিয়াম হ্যাজার্ড, সোডিয়াম হ্যাজার্ডের উপর বেস করে ইরিগেশন ওয়াটারটাকে ক্লাসিফাই করো। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব এই ধরনের প্রবলেম সলভ করার জন্য, প্রথমে আমরা হচ্ছে গিয়ে এভারেজ সোডিয়াম বের করব। যেহেতু আমাদের এখানে তিন ধরনের আয়ন আছে, যেটা হচ্ছে গিয়ে আমার দুইটা স্যাম্পলে আছে, তো সবগুলো স্যাম্পল আমরা এভারেজ করব। তো প্রত্যেকটা দুইটা স্যাম্পলের সোডিয়াম আয়নের এভারেজ করব, ম্যাগনেসিয়াম আয়নের এভারেজ করব, ক্যালসিয়াম আয়নের এভারেজ করব। এভারেজ করলে যে ভ্যালুগুলো পাওয়া গেল, নেক্সট আমরা এখান থেকে বের করব হচ্ছে গিয়ে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও অথবা সার। সারের জন্য ফর্মুলা হচ্ছে গিয়ে সোডিয়াম আয়ন ডিভাইড বাই ম্যাগনেসিয়াম প্লাস ক্যালসিয়াম আয়নকে 2 দিয়ে ভাগ করে তার রুট ওভার। তো এখানে আমরা হচ্ছে গিয়ে যে এভারেজ ভ্যালুগুলো বের করে রেখেছি, সব ভ্যালুগুলোর মানগুলো এখানে আমরা বসিয়ে দিব। তাহলে সোডিয়াম হচ্ছে 17.5, ম্যাগনেসিয়াম 9 আর ক্যালসিয়াম হচ্ছে 7.5। তাহলে এখান থেকে আমরা সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর ভ্যালু পেলাম 6.0927। এটা হচ্ছে একটা রেশিও, যেহেতু এটার কোনো ইউনিট আসলে থাকবে না, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে মিলি ইকুইভ্যালেন্টের একটা ফর্মুলা আমরা জানি, যে হচ্ছে গিয়ে মিলি ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটারে ওয়েট ডিভাইড বাই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তো আমরা এখানে এটাকে মিলিগ্রাম পার লিটারে নিব। তাহলে মিলি ইকুইভ্যালেন্ট ডিভাইড বাই এম ইকুইভ্যালেন্ট মানে বোঝানো হচ্ছে ইকুইভ্যালেন্ট মাস ইনটু হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটার মিলিগ্রাম পার লিটারের অ্যামাউন্টটা বের করব। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি হবে, সোডিয়ামের ml পার লিটারে যেই মানটা দেওয়া আছে ইনটু হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম। তাহলে দেওয়া আছে হচ্ছে 17.5 আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত 23.5। তাহলে এখান থেকে আমরা সোডিয়ামের মিলিগ্রাম পার লিটারে ওয়েটটা কত সেটা পেয়ে গেলাম। মানে আমরা এখানে ইউনিট কনভার্সন করব, ঠিক আছে। তো যে কোনো বস্তুর তার হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে তাকে গুণ বা ভাগ করলে তাকে সেটাকে মিলিগ্রাম পার লিটারে হচ্ছে গিয়ে সাথে ml পার লিটারে একটা সম্পর্ক থাকে। সো সেখান থেকে আমরা হচ্ছে গিয়ে কি করব, মিলিগ্রাম পার লিটারের ইউনিটটা বের করে নিয়ে আসব। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, ম্যাগনেসিয়ামের মিলিলিটার পার লিটার ইনটু হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ম্যাগনেসিয়াম। তো ইকুইভ্যালেন্ট ওয়েট কত 12, আর আমরা এটা পেয়েছিলাম কত 9। এভারেজ ভ্যালুটা আমরা নিব। ক্যালসিয়ামের ক্ষেত্রে এটা কত 7.5 আর ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কত 20। তো এখন আমরা কি করব, টোটাল ডিজলভ সলিডের ভ্যালু বের করব। যে এই প্রত্যেকটা ভ্যালু আমরা হচ্ছে গিয়ে মিলিগ্রাম পার লিটার বের করলাম, এই সবগুলো ভ্যালু আমরা যোগ করব। তাহলে টোটাল ডিজলভ সলিডের ভ্যালু আসলে আমার হচ্ছে 669.25 মিলিগ্রাম পার লিটার। এখানে আমার এই কাজটা শেষ। কিন্তু এখন আমাদের যেই সোডিয়াম হ্যাজার্ডের উপর বেস করে একটা ক্লাসিফিকেশন করতে বলা হচ্ছে, সেখানে হচ্ছে গিয়ে আমার ইউনিটটা আছে হচ্ছে গিয়ে মাইক্রোমোলস পার সেন্টিমিটার। তো আমরা মিলিগ্রাম পার লিটারকে 640 দিয়ে ভাগ করলে এটা ডেসিমোলার পার মিটারে যাবে। তারপর হচ্ছে গিয়ে এটাকে আমি যদি আবার 1000 দিয়ে হচ্ছে গিয়ে কি করি, ডেসিমোলার পার মিটারকে বলা হয় মিলিমোলস পার সেন্টিমিটার। এটাকে 1000 দিয়ে গুণ করলে আমি মাইক্রোমোলস পার সেন্টিমিটার পাবো। তাহলে আমার টোটাল ডিজলভ সলিড আসলে হচ্ছে 1045.4 মাইক্রোমোলস পার সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুটার উপর বেস করে আমরা কি করব, সোডিয়ামের যে চার্টটা আছে সেটা ফলো করব। তাহলে সেখানে আছে হচ্ছে গিয়ে বেসড অন সোডিয়াম হ্যাজার্ড সার ভ্যালু 6.09 হুইচ ইজ অ্যান ইন রেঞ্জ অফ 0 to 10।
দ্যাট মিনস ইটস ক্লাস ইজ S1 অ্যান্ড সোডিয়াম হ্যাজার্ড ইজ লো। আর টোটাল ডিজলভ সলিডের উপর বেস করে, টোটাল ডিজলভ সলিড মানে কি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ ওয়াটার, সেটা হচ্ছে কত 1045.7 micromoles per centimeter, which is in the range of 1000 to 1800 micromoles per centimeter. So class is S2 and sodium hazard is moderate. তাহলে কমেন্ট আমরা কি লিখতে পারি যে ইরিগেশন ওয়াটার ইজ লো টু মডারেট বেসড অন সোডিয়াম হ্যাজার্ড। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করলে আমরা দেখব যে আমরা সোডিয়াম হ্যাজার্ডের উপর বেস করে কিন্তু ইরিগেশন ওয়াটারটার ক্লাসিফিকেশন বের করে ফেললাম। তোমরা একটু খেয়াল করলে দেখবা যে আমাদের শীটের মধ্যে কিন্তু এই জিনিসগুলো দেয়া আছে, ঠিক আছে, যে সোডিয়াম হ্যাজার্ডের জন্য হচ্ছে কি আমার রেঞ্জ কত, দুইটা টেবিল দেওয়া আছে, তোমরা টেবিল দুটোর সাথে একটু চেক করে নিবা, ঠিক আছে। আচ্ছা, ওখানে আরেকটা টেবিলও আছে বেসড অন স্যালানিটির উপর বেস করলেও এটা হচ্ছে গিয়ে মিডিয়াম স্যালানিটি ওয়াটার, দ্যাট মিনস C3, ঠিক আছে। তোমরা একটু বইয়ের শিটের সাথে এটা চেক করে নিবা যে দুইটা টেবিলের সাথে আমার অ্যান্সারটা চেক করা ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে প্রবলেম 2। A crop is irrigating with the surface water which has an ECW is 1.2 decimolar per meter to obtain leaching fraction of 0.18, crop water demand 930 millimeter per year. Calculate the average root zone salinity. root zone salinity বের করো। একটা ইরিগেশন ওয়াটারের সারফেস ওয়াটারের ECW মানে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার হচ্ছে কি 1.2, যেটা একটা লিচিং ফ্র্যাকশন অবটেন করতে পারে 0.18। আর এখানে ক্রপ ওয়াটার ডিমান্ড হচ্ছে আমার 930 মিলিমিটার পার ইয়ার। এভারেজ রুট জোন স্যালানিটি কত হবে? এখন রুট জোন স্যালানিটি যখনই বের করতে পারবো তখন আমরা একটা রুট জোনের ইমাজিনারি ফিগার রাখবো। ইমাজিনারি ফিগার বলতে এরকম একটা ছবি, যে এরকম একটা ছবি, এখানে আমার প্ল্যানটা আছে, তার রুটগুলো হচ্ছে এরকম আছে। তো আমরা এটাকে 0 থেকে শুরু করে 3-4টা লেয়ারে ভাগ করতে পারি, যে 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। এখানে ছবিটা দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এই অংশটা নাও দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমার 0, তারপর হচ্ছে গিয়ে 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তার মানে এখানে হচ্ছে কি আমার 40% ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে, এখানে হচ্ছে 30% ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে, এখানে হচ্ছে 20% ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে, এখানে 10% ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে। টোটালটা মিলে আমার হবে হচ্ছে গিয়ে 100% ইভাপোট্রান্সপিরেশন। তার মানে হচ্ছে কি যে আমার 40% ইভাপোট্রান্সপিরেশন প্রথম লেয়ারে আমার হচ্ছে গিয়ে বেশি ইভাপোট্রান্সপিরেশন হয়ে যাবে। তারপরে যখন লেয়ার আসবে তখন হচ্ছে গিয়ে 30% ইভাপোট্রান্সপিরেশন হবে, তারপরে লেয়ার হচ্ছে 20% ইভাপোট্রান্সপিরেশন হবে, তারপরে লেয়ার হচ্ছে 10% ইভাপোট্রান্সপিরেশন হবে। এটা আসলে হচ্ছে গিয়ে আমরা প্রথম লেয়ারটা হচ্ছে গিয়ে সূর্যের সানলাইটের খুব কাছাকাছি, এই জন্য এখানে ইভাপোট্রান্সপিরেশনের রেটটা কী হবে, বেশি হবে। তারপরে যখনই যাচ্ছি আমার সয়েলের লেয়ারের ডেপথ বাড়তেছে, তাহলে আমার ইভাপোট্রান্সপিরেশনও কী হবে, কমবে। আবার লেয়ারে গেলে আমার সয়েলের ডেপথ আরও বাড়বে, তাহলে সেই ক্ষেত্রে ইভাপোট্রান্সপিরেশন আরও কমবে। আবার যখন আরও ডেপথে যায় তখন সেক্ষেত্রে আমার ইভাপোট্রান্সপিরেশন কী হবে, আরও কমবে, কারণ হচ্ছে আমার সয়েলের লেয়ারের ডেপথ আরও বেশি বেড়ে গেছে। তাহলে আমরা হচ্ছে কি এখন যখন ইভাপোট্রান্সপিরেশনের মানটা ক্যালকুলেশনে করব তখন আমরা কিভাবে করব? প্রথমে আমরা করব হচ্ছে কি অ্যাপ্লাইড ওয়াটারের ফর্মুলা ছিল কি, আমার যতটুকু ওয়াটারটার দরকার, এই যে আমাদের এখানে দেওয়া আছে যে ওয়াটার ডিমান্ড, ক্রপ ওয়াটার ডিমান্ড ডিভাইডেড বাই কি 1 মাইনাস হচ্ছে কি লিচিং ফ্র্যাকশনের ভ্যালু দেওয়া আছে কত 0.18। তাহলে সূত্রটা হচ্ছে কি CU/1 - LR। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম লিচিং ফ্র্যাকশন প্রথম লেয়ারে বা 0 লেয়ারে হচ্ছে গিয়ে 1 ধরে নিলাম। তাহলে আমার ECSW নট হবে কি ECSW ডিভাইডেড বাই লিচিং ফ্র্যাকশন। তাহলে এখানে আমরা প্রথম লেয়ারের জন্য ECSW নট পেয়ে গেলাম। ECSW নট হচ্ছে কি ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ স্যালাইন ওয়াটার। তারপর সেকেন্ড লেয়ারে আমরা যাব লিচিং ফ্র্যাকশন সমানে কি হবে, এখানে আমার যতটুকু অ্যাপ্লাইড ওয়াটার আছে তার থেকে আমি হচ্ছে গিয়ে আমার নিডেড ওয়াটার কত 930 ক্রপ ওয়াটার ডিমান্ড, আর সেটা আমার ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে কত 40%, তাহলে 0.4 ইন্টু 930 ডিভাইড বাই কত এই ভ্যালুটা অ্যাপ্লাইড ওয়াটারটা, তাহলে আমাদের মানটা চলে আসবে কত 0.672।
তাহলে এটা হচ্ছে গিয়ে আমি পেলাম হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ারের জন্য আমার লিচিং ফ্র্যাকশনের ভ্যালু। তাহলে আমরা আবার সেকেন্ড লেয়ারের জন্য কি করব, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ স্যালাইন ওয়াটার বের করব। সেটা কত হবে, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ফার্স্ট লেয়ার 1.2 ডিভাইড বাই লিচিং ফ্র্যাকশন 0.672। তাহলে এখান থেকে আমরা একটা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি পেলাম সেকেন্ড লেয়ারের জন্য। এরপর থার্ড লেয়ারের জন্য আমরা আবার কি করব, লিচিং ফ্র্যাকশনের সূত্র বসাবো হচ্ছে গিয়ে আমার যতটুকু ক্রপের জন্য দরকার অ্যাপ্লাইড ওয়াটার, যতটুকু দরকার অ্যাপ্লাইড ওয়াটার মাইনাস হচ্ছে গিয়ে আমার ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে এই লেয়ারে কত পার্সেন্ট, 30%। তাহলে এই লেয়ারে আমার ইভাপো ট্রান্সপিরেশন 30%, তার মানে আগের লেয়ার আর এই লেয়ার যোগ হয়ে আমার পরের লেয়ার আসবে, কারণ এই লেয়ারে আমি আসতে চাইলে অবশ্যই আগের লেয়ারকে অতিক্রম করে আমার আসতে হবে। তাহলে টোটাল আমার ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে কত পার্সেন্ট, 0.4 আর 0.3 মিলে হচ্ছে গিয়ে 70%। তার মানে হচ্ছে গিয়ে আমি এখানে গুণ করব কত, 0.7 × 930 ডিভাইড বাই কত, এই ভ্যালুটা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিচিং ফ্র্যাকশনের মান পেয়ে গেলাম। নেক্সট আমরা যেটা করব যে আমরা আবার হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ স্যালাইন ওয়াটার থার্ড লেয়ারের জন্য বের করব। এটা হচ্ছে কত, 1.2 ডিভাইড বাই হচ্ছে কি কত, লিচিং ফ্র্যাকশন ফর সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তাহলে এটা আমরা বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ স্যালাইন ওয়াটার পেয়ে গেলাম। নেক্সট আমরা বের করব লিচিং ফ্র্যাকশন ফর ফোর্থ লেয়ার। তাহলে এখানে আবার কি করব আমরা, অ্যাপ্লাইড ওয়াটার মাইনাস এখানে আবার আমার কত পার্সেন্ট ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে, এখানে আমার ইভাপো ট্রান্সপিরেশন হচ্ছে কত পার্সেন্ট দেখি, 0.4, 0.3 মানে 0.7। এই লেয়ারে আসতে হলে আমার এই দুটো অতিক্রম করে আসতে হবে, তার মানে 0.7 প্লাস 0.2 মানে হচ্ছে 0.9। তাহলে এখানে আমার হচ্ছে গিয়ে মানটা হবে কত, 0.9 × 930 ডিভাইড বাই এটা 1134.146। তাহলে এখান থেকে আমরা লিচিং ফ্র্যাকশনের মান পেয়ে গেলাম। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ফর স্যালাইন ওয়াটার ফর ফোর্থ লেয়ার কী হবে, 1.2 ডিভাইড বাই লিচিং ফ্র্যাকশন ফর ফোর্থ লেয়ার। এবার লিচিং ফ্র্যাকশন ফর ফোর্থ লেয়ার কী হবে, একই সূত্রতে আমরা জাস্ট হচ্ছে কি এখানে এবার বসাবো কত পার্সেন্ট। এখানে আমার যেহেতু আমি লাস্ট লেয়ারে চলে আসলি, লাস্ট লেয়ার মানে হচ্ছে কি তো 0.4, 0.3, 0.2, 0.1 সবগুলো যোগ করলে আমার কত হবে, 100% মানে 1। তাহলে আমরা কি করব, 1 × 930 গুণ করব। তাহলে এখান থেকে আমরা লিচিং ফ্র্যাকশন ফর ফিফথ লেয়ার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ স্যালাইন ওয়াটার ফিফথ লেয়ারের জন্য পাবে কত, 1.2 বাই 0.18। এবার আমরা কি করব, এভারেজ রুট জোন স্যালাইনিটি বের করব। সবগুলা লেয়ারে আমরা রুট জোন স্যালাইনিটি পেয়ে গেছি। আমরা এখন করব কি, সবগুলাকে যোগ করে জাস্ট হচ্ছে গিয়ে 5 দিয়ে ভাগ করব, যেহেতু আমাদের লেয়ার ছিল 5টা। তাহলে যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমাদের মান আসলো কত, 3.4106 ডেসিমোলার পার মিটার। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমার কি এভারেজ রুট জোন স্যালাইনিটি। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা কি করতে পারবো, যে কোনো একটা সয়েল লেয়ারের রুট জোন স্যালাইনিটি, এভারেজ রুট জোন স্যালাইনিটি আমরা খুব সহজেই বের করতে পারবো। নেক্সট হচ্ছে গিয়ে প্রবলেম 3। A farmer want to blend poor quality water from wells with canal water supply to increase the irrigated area. একজন ফার্মার হচ্ছে গিয়ে চাচ্ছে যে একটা পোর কোয়ালিটি ওয়াটারের সাথে একটা ওয়েল থেকে কালেক্ট করা হয়েছে সেটাকে একটা কানালের ওয়াটার সাপ্লাইয়ের ওয়াটারের সাথে ব্লেন্ড করাবে, মানে প্রপোর্শন আকারে একসাথে কম্বাইন করা হবে। দ্য লেটার সোর্স অফ ওয়াটার হ্যাজ গুড কোয়ালিটি ফর ইরিগেশন বাট অ্যাভেলেবিলিটি ইজ লিমিটেড। পরের যে ওয়াটার সোর্সটা নিচ্ছি আমরা ক্যানেল ওয়াটার, সেটার কোয়ালিটি ভালো বাট এটার অ্যাভেলেবিলিটি কম বা এটার অ্যামাউন্ট কম আছে। তাহলে আমরা এটার প্রপোর্শনটা এমনভাবে সিলেক্ট করতে হবে যে আমাদের প্ল্যান্টের জন্য মোটামুটি ব্লেন্ডিং ওয়াটারটা খুবই ভালো মানের হয়। ক্যানেল ওয়াটারের ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে 0.3, ওয়েল ওয়াটার ইলেকট্রিক কন্ডাক্টিভিটি হচ্ছে 3.1, ওয়াটার ডিমান্ড ফর ক্রপ হচ্ছে 900 মিলিমিটার পার ইয়ার। Leaching fraction achieved by farmer 0.15 from the Koch tolerance and yield potential table ECENECW are for crop are 1.7 decimolar per meter, 1.1 decimolar per meter respectively for 100% yield potential. 100% yield potential এর জন্য আমার দুইটা পার্সেন্টেজের হচ্ছে গিয়ে আমার কন্ডাক্টিভিটি দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে সয়েলের জন্য, একটা হচ্ছে গিয়ে স্যালাইনিটির জন্য। এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি অফ সয়েল দুইটা দেওয়া আছে। ডিটারমিন করতে হবে কি, দ্য অ্যাপ্লাইড ওয়াটার নিডেড ইফ টু সোর্স অফ ওয়াটার আর ইউজ সেপারেটলি, the proportion of water from two source if blending and increase of irrigated area in the case of
লস অফ ইয়েল্ড ইজ এক্সপেক্টেড। নো লস অফ ইয়েল্ড ইজ এক্সপেক্টেড মানে যদি আমরা ওয়াটার দুইটাকে একসাথে ইউজ করি সেপারেটলি তখন কীরকম হবে আমার অ্যাপ্লাইড ওয়াটার লাগবে, আর যদি আমরা একসাথে ব্লেন্ডিং করে ইউজ করি তখন আমার কীরকম অ্যাপ্লাইড ওয়াটার লাগবে, আর যদি আমি এরিয়া ইনক্রিজ না করি ইরিগেটেড এরিয়াটা তাহলে আমার কোনো লস আমি যদি চিন্তা না করি তাহলে আমার কতটুকু লাগবে ইরিগেশন করার জন্য অ্যামাউন্ট অফ ওয়াটার। তাহলে আমরা প্রথমে দেখব যে 100% এয়াল্ডের জন্য আমার লিচিং ফ্র্যাকশনের ফর্মুলা হচ্ছে গিয়ে ECW মাইনাস 5ECE মাইনাস ECW, আমাদের শিটে এই ফর্মুলা দেওয়া আছে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ECW এর মান দেওয়া আছে 1.1, ECE হচ্ছে 1.7, তাহলে এখান থেকে আমরা লিচিং ফ্র্যাকশন পেলাম কত 0.15। এখন আমরা কি করব ব্লেন্ডিং এর জন্য ফর্মুলাটা ইউজ করব ECW সমান ECW এ হচ্ছে এ নাম্বার সোর্স, বি হচ্ছে বি নাম্বার সোর্স, এ সোর্স হচ্ছে কি আমার ওয়েল ওয়াটার, বি সোর্স হচ্ছে কি আমার না এ সোর্স হচ্ছে কি আমার ক্যানেল ওয়াটার, এই যে ক্যানেল ওয়াটার, আর বি সোর্স হচ্ছে কি ওয়েল ওয়াটার। তাহলে এটার সাথে আমরা হচ্ছে গিয়ে এটার কন্ডাক্টিভিটি আর ওয়েল ওয়াটার সাথে ওয়েলের কন্ডাক্টিভিটি গুণ করব। এখানে ইনটু বি আছে, আমরা ধরে নিব a প্লাস বি সমান 1, মানে দুইটা ওয়াটার মিলে 100% হবে, তাহলে বি সমান কি 1 মাইনাস এ। তাহলে এখানে আমরা বি এর মান 1 মাইনাস এ বসাই দিলাম। এরপর আমরা গুণ করব, গুণ করে ভাগ আড়াআড়ি গুণ করলাম, আমরা সাইড চেঞ্জ করলাম, এখান থেকে এর মান আসলো কত 0.71343, মানে 71.43% আমরা নিব কি ক্যানেল ওয়াটার, আর বিটা নিব কত 1 মাইনাস 71.43 মানে 28.57% আমরা নিব হচ্ছে কত ওয়েল ওয়াটার। তার মানে আমরা যদি আলাদা করে ইউজ করতে চাই তখন সেই ক্ষেত্রে আমাদের এতটুকু পার্সেন্টেজ করে কি করতে হবে লাগবে। এখন তাহলে অ্যাপ্লাইড ওয়াটার কতটুকু লাগবে 900 ডিভাইড বাই ইটি বাই 1 মাইনাস এলএফ, তাহলে 900 বাই 1 মাইনাস 0.15, তাহলে এখানে আমরা কি পেলাম অ্যাপ্লাইড ওয়াটারটা পেয়ে গেলাম। অ্যাপ্লাইড ওয়াটার ফর ক্যানেল হচ্ছে গিয়ে এই মানটা। এখন যদি আমরা এরিয়া এক্সপানশন না করি, এক্সপানশন অফ এরিয়া চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কী হবে ক্যানেল ওয়াটারের মান যা আছে তাই থাকলো, ওয়েল ওয়াটারটা হবে কি ওয়েল ওয়াটারটা হচ্ছে আমার ক্যানেল ওয়াটারের জন্য 71%-এর জন্য আমার ওয়াটার রাখতেছে এত পার্সেন্ট, তাহলে 28.57%-এর জন্য ওয়াটার কত পার্সেন্ট লাগবে, তাহলে আমরা ওয়েল ওয়াটারটা বের করে ফেলতে পারবো। এটা কি আমি বুঝলাম যে ক্যানেল ওয়াটারের জন্য আমাদের পার্সেন্টেজ কত ছিল 71%, তাহলে আমরা কি করব 71%-এর জন্য আমরা ওয়াটার রিকোয়ার্ড পেলাম এত, তাহলে একের জন্য কত 28.57, মানে ওয়েল ওয়াটারের জন্য কত, মানে ঐকিক নিয়ম করে বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমার এরিয়া এক্সপেনশন করলে, আর যদি আমি চিন্তা করি কোনো লস হবে না, নো এরিয়া এক্সপেনশন, তখন সেখানে কি হবে ক্যানেল ওয়াটার হবে হচ্ছে গিয়ে 1058.823 ইন্টু হচ্ছে গিয়ে ক্যানেলের পার্সেন্টেজ ডিভাইড বাই ওয়েল ওয়াটারের জন্য রিকোয়ার্ড ওয়াটার ইন্টু হচ্ছে গিয়ে ওয়েল ওয়াটারের পার্সেন্টেজ। তাহলে আমরা টোটাল ক্যানেল ওয়াটার কতটুকু লাগবে কত মিলিমিটার লাগবে আর ওয়েল ওয়াটার কত মিলিমিটার লাগবে, এইভাবে করে আমরা কি করতে পারি বের করে ফেলতে পারি। তাহলে যদি ফার্মার চায় ব্লেন্ডেড করে ওয়াটার দিবে তাহলে কত পার্সেন্ট করে নিতে হবে, ক্যানেল ওয়াটার হচ্ছে 71% আর ওয়েল ওয়াটার হচ্ছে কি 28%। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে প্রবলেম 4, a maize crop is planted in uniform loam soil having ECW 1.5 decimolar per meter, CU of crop 800 mm per season। মেইজ ক্রপ মানে ভুট্টা প্ল্যান্ট করা হচ্ছে একটা ইউনিফর্ম লোম সয়েলে, যার ECW ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ওয়াটার হচ্ছে 1.2, ক্রপ ওয়াটার কনজাম্পটিভ ইউজ অফ ক্রপ হচ্ছে 800 mm পার সিজন, 800 mm লাগে, ইরিগেশন অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি হচ্ছে 65%। হাউ মাচ অ্যাডিশনাল ওয়াটার উইল বি অ্যাপ্লাইড ফর লিচিং ফর 90% ইয়ার, 90% ইয়ার যদি আমরা চিন্তা করি তাহলে কতটুকু আমার ইরিগেশন ওয়াটার লাগবে লিচিংয়ের জন্য। লিচিং মানে কি আমরা সল্টটাকে বের করে দিব ওই জায়গা থেকে পানি থেকে। আচ্ছা, ইফ অ্যাপ্লিকেশন লস ইজ ডিপ পার্কুলেশন লস, যদি অ্যাপ্লিকেশন লসটা ডিপ পার্কুলেশন লসের সমান হয়, আর ইফ অ্যাপ্লিকেশন লস ইজ নট ডিপ পার্কুলেশন লস, আর অ্যাপ্লিকেশন লসটা যদি ডিপ পার্কুলেশন লসের সমান না হয় তখন কী হবে। প্রথম হচ্ছে আমরা বের করব যে আমাদের ওয়াটারের কতটুকু লাগবে ক্রপ ওয়াটার ডিমান্ড মিট করতে হলে। তাহলে অ্যাপ্লিকেশন লস যদি কনসিডার করে আমরা ক্রপ ওয়াটার ডিমান্ডটা বের করতে চাই, তাহলে সিইউ ডিভাইড বাই ইএ, সিইউ হচ্ছে 800 ডিভাইড বাই ই হচ্ছে 0.65, তাহলে আমার পার সিজনে লাগবে কত 1230.77 মিলিমিটার। ফ্রম টেবিল, একটা টেবিল আমাদের আছে, আমি টেবিলটা প্রোভাইড করে দিব। টেবিলে হচ্ছে 90% ইয়েল্ডের জন্য ECE সমান 2.5 ডেসিমোলার পার মিটার, ECW সমান 1.7 ডেসিমোলার পার মিটার, আমরা টেবিল থেকে এটা নিয়ে আসলাম। ECW হচ্ছে কি লেস দেন ম্যাক্সিমাম লিমিট,
তার মানে ওকে আছে। লেস দেন ম্যাক্সিমাম লিমিট বলতে হচ্ছে কি এখানে বোঝানো হচ্ছে ম্যাক্সিমাম লিমিট 100 এর জন্য আমার ইসিডব্লিউ যেটা আসে এটা তার থেকে কম আছে। তাহলে লিচিং রিকোয়ারমেন্টটা কি হবে সেই ক্ষেত্রে? ইসিডব্লিউ সূত্র যেটা আমরা জানি 5 ইসিই মাইনাস হচ্ছে ইসিডব্লিউ। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিব। তাহলে এইখানে হচ্ছে কি আমার ইসিডব্লিউ পেলাম কত 1.7 আর আমার ইসিডব্লিউ একটা দেয়া আছে কত 1.2। তার মানে আমি হচ্ছে কি নিব কোনটা 1.2, কারণ 1.7 এর থেকে এটা ছোট। এই জিসিডব্লিউ ম্যাক্সিমাম লিমিটের থেকে যদি ছোট হয় তার মানে এটা ওকে। তার মানে আমি নিব কত 1.2, আমার যেটা দেওয়া আছে সেটা। মানে এটা একটা চেক করলাম আমরা। তাহলে এখানে লিচিং রিকোয়ার্ড আসলো কত 0.106। তাহলে ক্রপ ওয়াটার ডিমান্ড কনসিডারিং লিচিং কি হবে সিইউ মাইনাস 1 মাইনাস এলআর, ফর্মুলাটা বসাবো আমরা। তাহলে সিইউ হচ্ছে 800, 1 মাইনাস এলআর এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা ক্রপ ওয়াটার ডিমান্ড হচ্ছে গিয়ে কত সেটা পেয়ে গেলাম। তাহলে টোটাল অ্যাপ্লাইড ওয়াটার কি হবে? এই টোটাল ওয়াটার ডিমান্ড ডিভাইড বাই অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি দেওয়া আছে কত আমার 65%। তাহলে আমি এখান থেকে টোটাল অ্যাপ্লাইড ওয়াটারটা পেয়ে গেলাম। এটা দিয়ে আমরা কেন ভাগ করব? কারণ আমি যতটুকু আমার লাগবে ওয়াটার 894 মিলিমিটার। এখন তার মধ্যে কিছুটুকু আমার অ্যাপ্লিকেশনের সময় লস হয়ে যাবে। তাহলে সেই অ্যাপ্লিকেশন লসের ওয়াটারটা কি করতে হবে? আমাকে এখানে অ্যাড করে তারপরে ওয়াটারটা অ্যাপ্লাইড করতে হবে। তা না হলে কি হবে? তা না হলে হচ্ছে কি আমার যতটুকু ওয়াটার লাগতো তার থেকে ওয়াটারটা কম পাবে। তার মানে ওয়াটার আমার হচ্ছে কি শর্ট পড়ে যাবে। সেই জন্য আমরা কি করব? ওই ওয়াটারটা সহ আমরা অ্যাপ্লাইড করব, যাতে এতটুকু ওয়াটার আমার নষ্ট হয়ে গেলেও আমার পর্যাপ্ত পরিমাণে ওয়াটারটা হচ্ছে কি পাওয়া যায়। তাহলে এক্সট্রা ওয়াটারটা কতটুকু লাগবে আমরা লিচিংয়ের জন্য? তাহলে এক্সট্রা ওয়াটার অ্যাপ্লাইড ফর লিচিং হবে কত 1376.7 মাইনাস হচ্ছে কি আমি আগে আমার ওয়াটার রিকোয়ারমেন্ট কত ছিল 1230.77। তাহলে এটা আমরা ডিফারেন্স থেকে কী করতে পারবো? এক্সট্রা ওয়াটারটা বের করে ফেলতে পারবো। তাহলে আমার এক্সট্রা ওয়াটার লাগবে হচ্ছে 145.93 মিলিমিটার পার সিজন। এখন ডিপ পার্কুলেশন লসের সাথে যদি আমি চিন্তা করি 100 থেকে আমি যদি আমার অ্যাপ্লিকেশন লস হচ্ছে 65%, তাহলে এটা বাদ দিই, তাহলে হচ্ছে কি আমার 35% থাকে। আর আমার লিচিং ফ্র্যাকশন হচ্ছে কত 10.6%। তার মানে লিচিং রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ডিপ পার্কুলেশন লসের থেকে অনেক ছোট। তার মানে আমার এখানে কোনো এক্সট্রা ওয়াটার লাগবে না লিচিংয়ের জন্য। ঠিক আছে, কি বললাম যে লিচিং রিকোয়ারমেন্ট হচ্ছে কি আমার ডিপ পার্কুলেশন লসের থেকে অনেক কম, সুতরাং কোনো এক্সট্রা ওয়াটার আমার এখানে লাগবে না, কারণ ডিপ পার্কুলেশন লস পর্যন্ত আমার আসার দরকারই হবে না, তার আগে আমার লিচিং রিকোয়ারমেন্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা প্রবলেম আছে, প্রবলেম নাম্বার 5। A crop is irrigating with surface water which has an ECW 1.2 deciliter per second, achieving a leaching fraction 0.17. Crop water demand 930 millimeter per year. Average soil salinity tolerance of crop is 1.5 deciliter per meter for 90% yield. Do the LF cover the leaching requirement for 90% yield potential of crop? এই লিচিং ফ্র্যাকশনটা কি আসলে লিচিং রিকোয়ার্ডকে 90% yield-কে কভার করতে পারবে? হাউ মাচ ওয়াটার উইল বি অ্যাপ্লাইড ফর লিচিংয়ের জন্য কতটুকু ওয়াটার লাগবে? তাহলে আমরা প্রথমে দেখব যে লিচিং রিকোয়ারমেন্টটা কত। আমরা ফর্মুলা ইউজ করব ইসিডাব্লিউ বাই হচ্ছে 5 ইসি মাইনাস ইসিডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা মান বসিয়ে পেলাম কত 0.19। তাহলে আমার লিচিং রিকোয়ারমেন্ট হচ্ছে 0.19 আর আমার লিচিং ফ্র্যাকশন হচ্ছে কত দেওয়া আছে 0.17। তাহলে আমার এখানে লিচিং রিকোয়ারমেন্ট হচ্ছে লিচিং ফ্র্যাকশনের থেকে বড়। সো দ্যাট ইন দ্যাট কেস লিচিং ফ্র্যাকশন ডাজ নট কভার দ্য লিচিং রিকোয়ার্ড ফর 90% yield potential অফ ক্রপ। এখন যদি এখানে লিচিং ফ্র্যাকশনের মানটা বেশি আসতো তাহলে কিন্তু আমরা 90% রিকোয়ার্ডের জন্য কতটুকু আমার ওয়াটার লাগবে সেটা বের করতাম আগের অঙ্কের মতো। যেহেতু এখানে লিচিং রিকোয়ারমেন্টের থেকে লিচিং ফ্র্যাকশন কম আসছে, সো এখানে আমরা আর কি করব না, এটার কমপ্লিট করার দরকার হচ্ছে না। তাহলে আমরা এখানেই হচ্ছে কি করে দিব, এই অঙ্কটা শেষ করে দিব। যদি আমার এখানে হচ্ছে গিয়ে বেশি না এসে কম আসতো লিচিং রিকোয়ারমেন্টটা, তখন আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে এডিশনাল ওয়াটারটা বের করতাম। যেহেতু আমার যতটুকু লিচিং রিকোয়ারমেন্ট দরকার লিচিং ফ্র্যাকশন তার থেকেও কম, সুতরাং আমার এখানে কি করা যাবে না, পটেনশিয়াল ইয়েল্ডের অফ ক্রপের জন্য কোনো প্রকার লিচিং আসলে সে কভার করতে পারবে না যতটুকু আসলে দরকার। তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি
আচ্ছা, এখানে আমরা যদি অ্যাপ্লাইড ওয়াটারটা বের করতে চাই তাহলে কি হবে, আমরা ইটি মাইনাস আগের সূত্রে এর ইটি অ্যাপ্লাইড ওয়াটার এডব্লিউ সমান ইটি মাইনাস বা সিইউ বাই 1 মাইনাস এল এফ অর এল আর হুইচ ওয়ান ইজ গ্রেটার, যেটা আসলে আমার গ্রেটার সেটা আমরা ইউজ করবো। তাহলে আমার লিচিং রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়ে বড় ছিল 19, তাহলে আমরা 19টা ইউজ করবো। তাহলে এটাকে আমার আসলো কত, 1148.53 মিলিমিটার পার ইয়ার। তাহলে সো ওয়াটার উইল বি অ্যাপ্লাইড ফর লিচিং কত, এইটা মাইনাস হচ্ছে আমার কতটুকু দেওয়া আছে 930, তার মানে 218.15 মিলিমিটার পার ইয়ার হচ্ছে কি আমার কি লাগবে, লিচিং এর জন্য অ্যাডিশনাল ওয়াটার লাগবে। তাহলে এইভাবে করে আমরা লিচিংয়ের জন্য অ্যাডিশনাল ওয়াটার কতটুকু লাগে সেটা আমরা বের করতে পারবো। লিচিংটা বেসিক্যালি আমরা করতেছি কেন, সল্ট অ্যাকুমুলেশনটাকে বের করে নিয়ে আসার জন্য ওই আমার রুট জোন থেকে এবং সয়েল থেকে। সো সেই জন্য আমরা কি করব, অ্যাডিশনাল ওয়াটার প্রোভাইড করব। তো অ্যাডিশনাল ওয়াটার আমরা যতটুকু প্রোভাইড করব সেটা আমরা কীভাবে বের করব, আমরা লিচিং কতটুকু লাগবে সেটার জন্য অ্যাপ্লাইড ওয়াটার কতটুকু দিব সেটা একটা বের করব, আর আমার নর্মালি আমার ওয়াটার কতটুকু লাগে সেটা আমাদের দেওয়া থাকবে বা বের করে নিব। সো এই দুইটার পার্থক্য থেকে আমরা অ্যাডিশনাল ওয়াটার কতটুকু লাগছে লিচিংয়ের জন্য সেটা আমরা কি করতে পারবো, খুব সহজেই বের করে নিতে পারবো। তো এই মোটামুটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 5 বা সোর্স অ্যান্ড কোয়ালিটি অফ ইরিগেশনের ম্যাথ। সো সবাই ম্যাথগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। তাহলে আমাদের চ্যাপ্টার 5 মোটামুটি এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান।